আজকের টিউটোরিয়ালটি শুধুমাত্র তাদের জন্য যারা কম্পিউটারে একেবারেই নতুন। আজকে আমরা কথা বলবো কম্পিউটারের আসলে বেসিক কি কি ডিভাইসগুলো আছে, এটা কিভাবে কানেক্ট করতে হয়, কি কি বাটন আসলে কি কাজ, কিবোর্ডে কোথায় কি আছে, কোনটার কি কাজ, মাউস দিয়ে আসলে কি করতে হয়, এবং আপনি আপনার কম্পিউটার কিভাবে অন করবেন, অফ করবেন। বেসিক যে জিনিসগুলো আছে একটি কম্পিউটার অপারেটর হিসাবে আপনি আসলে কিভাবে কাজগুলো করবেন, ফোল্ডার ক্রিয়েট করা, ফাইল ইনস্টল করা, কোনো কিছু ডিলিট করা, কম্পিউটার বন্ধ করা, রিস্টার্ট করা, অর্থাৎ বেসিক যে ব্যাপারগুলো আছে ওইগুলো আমরা ডিটেইল ধাপে ধাপে কথা বলবো। যদি আপনি একজন এক্সপার্ট ইউজার বা মিডিয়াম লেভেলেরও ইউজার হন, সেক্ষেত্রে আজকে টিউটোরিয়ালটি আপনার স্কিপ করে গেলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা বেসিক বা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই উপকারী। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো দেখেন এখানে আমার একটি ছবি রয়েছে, মোট আসলে দুইটা ছবি। এখানে এই ছবিটা আপনার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ল্যাপটপ। আমরা ল্যাপটপ সবাই কম বেশি দেখেছি, যেটা এই কম্পিউটারের আসলে মিনি ভার্সন। তো অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, ভাইয়া যে আপনি এত বড় কম্পিউটার কেন পরিবহন করব আমার ল্যাপটপ থাকতে। তো এটা আমি সহজে একটু এক্সপ্লেইন করি। ধরুন আপনি কোনো গ্রাফিক ডিজাইনার অথবা আপনি কোনো কম্পিউটারের হাই লেভেলের কোনো কাজ করেন বা দীর্ঘক্ষণ কম্পিউটার ইউজ করেন, সেক্ষেত্রে আসলে আপনার জন্য ল্যাপটপ না। ল্যাপটপ হচ্ছে অল্প সময় ধরে কাজ করা অথবা ছোট ছোট কাজ করার জন্য বা বেসিক কাজগুলোর জন্য ল্যাপটপ। কিন্তু যখনই কেউ ভারী কাজ করে, যেমন আপনি অফিসগুলোতে বা বিভিন্ন আইটি সেন্টারে, মিডিয়া সেন্টারে, সব জায়গায় আপনি ডেস্কটপ দেখতে পাবেন, কোথাও কিন্তু ল্যাপটপ থাকে না। যা সিও লেভেল বা যারা আপার পর্যায়ে, যারা কম্পিউটারে দীর্ঘক্ষণ থাকে না, তারাই শুধুমাত্র ল্যাপটপ ব্যবহার করে। তো আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। তো দেখেন একটা ডেস্কটপ পরিচিতি যদি আমরা কথা বলি, যদি ভবিষ্যতে আপনাদের ল্যাপটপ নিয়ে জানার থাকে, কখনো হয়তো ল্যাপটপ পরিচিতি নিয়ে আমরা ভিডিও তৈরি করব। তো কম্পিউটারের দেখেন, কম্পিউটার আসলে দুই টাইপের ডিভাইস থাকে, আপনারা অনেকেই জানার কথা বা বইয়ে পড়ার কথা, ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস। তো ইনপুট মানে যেটা দিয়ে কম্পিউটারকে ইনপুট দেওয়া হয়, আর আউটপুট মানে যেটা প্রদর্শন করে। যেমন মনিটর দেখেন, এই যে এটাকে আমরা মনিটর বা ডিসপ্লে বলি, এটা কিন্তু আউটপুট দিচ্ছে, মানে আমি দেখতে পাচ্ছি। এরপরে দেখেন স্পিকার, স্পিকার কিন্তু আউটপুট, কারণ সে আমাকে আউটপুট দিচ্ছে, সে গান শোনাচ্ছে বা ভয়েস শোনাচ্ছে। আর কিবোর্ড কিন্তু ইনপুট, এটা দিয়ে আমি ডাটা ইনপুট করতেছি বা কিছু লিখার ক্ষেত্রে কিন্তু আমরা কিবোর্ড ইউজ করি, যেমন মোবাইলে করি। আর মাউস, এটাও ইনপুট। মাউস দিয়ে আমরা দেখেন আমার এই যে কার্সারটা ঘোরাচ্ছি, এটা কিন্তু আমি মাউস ঘোরাচ্ছি, এই কারণে এমন হচ্ছে। তাহলে এটা দিয়ে আমি ক্লিক করে বা কোনোভাবে ডাটা ইনপুট দিতে পারি। আর এটা হচ্ছে, কেউ বলে পিসি বলে, আসলে পিসি হচ্ছে পার্সোনাল কম্পিউটার, এই টোটালটা মিলেই। আর এটা আসলে সিস্টেম ইউনিট। দেখেন এই যে এই জিনিসটার পরিচিতি নিয়ে আমরা এখন কথা বলবো। তো দেখেন কম্পিউটারের বেসিক উপাদান কি? মনিটর, কিবোর্ড, স্পিকার, মাউস, আর হচ্ছে এই যে কম্পিউটার কেস। এর ভিতরেই হচ্ছে অনেকগুলা জিনিস থাকে। এর ভিতরে মেইন যে জিনিসটা, সেটা একটা মাদারবোর্ড থাকে। দেখেন এরকম, এই মাদারবোর্ডের উপরে কিছু জিনিস সেট করা থাকে, যেমন র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা সবসময় যে কাজ করতেছি কম্পিউটারে, এই জিনিসগুলো এখানে সেভ থাকে এই মেমোরিটাতে। যখন কম্পিউটার বন্ধ করি এটা কিন্তু মুছে যায়, অর্থাৎ যখন যে কাজ করি ওইটা সাময়িক সময়ের জন্য র্যামে সেভ থাকে। এরপরে দেখেন এই এসএসডি আর এইচডিডি, এই যে হার্ড ডিস্ক আর সলিড স্টেট ডিভাইস, এই দুইটা আসলে দুইটার কাজ একই। একটা হচ্ছে ইলেকট্রনিক, এখনকার আপডেটেড, আগে আসলে এটা ছিল না এসএসডি, আগে ছিল এইচডিডি। এই যে হার্ড ডিস্ক যেটা বলি আমরা, এটা ম্যাগনেটিকভাবে ডাটা সংরক্ষণ করে, আর এটা ইলেকট্রনিক। অর্থাৎ সোজা কথায় আমাদের মোবাইলে যেমন ছবি টবি সেভ করে যেখানে রাখি, একটা বলে না মেমোরি কার্ড, এই দুইটা হচ্ছে কম্পিউটারের মেমোরি কার্ড। আর এখানে দেখেন পিএসইউ, পাওয়ার সাপ্লাই ইউনিট। এই কম্পিউটারটা তো সরাসরি আসলে যে ইলেকট্রনিক ইকুইপমেন্টগুলো সব কিন্তু ডিসি ভোল্টেজ, অর্থাৎ অল্প ভোল্টেজে কাজ করে, ডিরেক্ট কারেন্ট। এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা ওই কাজটাই আসলে করে। এখানে পাওয়ার দিলে সে প্রত্যেকটা ইকুইপমেন্টের পাওয়ার অনুযায়ী সে সবাইকে সাপ্লাই দেয়। আর এটা হচ্ছে সিপিইউ, কুলার। তার আগে যে দেখি সিপিইউ কি, সিপিইউ এইটাই হচ্ছে কম্পিউটারের আসলে ব্রেইন বলা যায়, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। যা কিছু গণিতিক, যা কিছু যোগ বিয়োগ গুণ ভাগ বা যা কিছু আমরা ইনপুট দিচ্ছি সব এখানে প্রসেসিং হয়। এই জিনিসটা দেখেন এখানটাতে লাগানো থাকে। আর এটাকে আবার একটু মাথা গরম হয়ে গেলে, এটা যেহেতু সব কিছু প্রসেস করে, এটা একটু গরম হয়ে যায়, এটার জন্য এই ফ্যান দিয়ে আসলে কুল করা হয়। তাহলে বুঝতে পারছেন যে কম্পিউটারের বেসিক কী কী জিনিসগুলো থাকে এবং কোনটার কী কাজ। যদিও এত ডিটেইল আপনার প্রয়োজন নেই, তারপরেও জেনে রাখা ভালো। এখন আসলে এই যে পোর্টগুলা দেখেন, এখানে কিছু পোর্ট দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের, এইগুলার আসলে কী কাজ দেখি আমরা। যেটা কম্পিউটারের পিছনে, আপনারা যদি কোনো সিপিইউ অর্থাৎ আপনি যদি কোনো পিসি অথবা সিস্টেম ইউনিটের পিছনটা দেখেন, এরকম দেখতে পাবেন। দেখেন এটা ওই যে ফ্যানটা, পাওয়ার সাপ্লাই ইউনিটের ফ্যান, আর এটা হচ্ছে ভিতরের বাতাস বাইরে বের করে দেওয়ার ফ্যানটা। আর এখানে কিছু পোর্ট আছে, দেখেন এখানে আমি
আগের কম্পিউটারগুলোতে একরকম ছিল, এখন যেমন কিছু জিনিস আপনি এখানে পাবেন, এখানে কিছু পাবেন, এখানে পাবেন না। তো এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই, আপনার কম্পিউটারে পাওয়ার সাপ্লাই দেওয়ার কর্ডটা এখানে ঢোকালেই এই সিস্টেম ইউনিটে আসলে পাওয়ার চলে আসবে। এবং এরপরে দেখেন এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে আপনার মনিটরের পিছনে এরকম একটা পোর্ট পাবেন, আর এখানে মনিটরের পিছনে এই দুইটার মাধ্যমে কেবল কানেক্ট করে দিতে পারবেন। এবং এখানে একটা পোর্ট আছে, দেখেন যে জিনিসটাই যে এখানে HDMI। তো আগে যে পোর্টটা ছিল এটাকে বলতে হচ্ছে VGA, ভিডিও গ্রাফিক্স অ্যারে। আর এখন অধিকাংশ কম্পিউটারে এই পোর্টটা আপনি নাও দেখতে পারেন, এখানে পাবেন HDMI। এখানে দেখেন এই যে এখানে পোর্টটা আছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, ঠিক আছে। তো এই দুইটার কাজই একই, VGA পোর্ট অথবা HDMI পোর্ট যে কোনোটা দিয়ে মনিটরের সাথে আপনি একটা কেবল দিয়ে কানেক্ট করে নিতে পারবেন, তাহলে এখানকার ডাটাগুলো মনিটর প্রদর্শন করবে। এরপরে এখানে দেখেন এইগুলা জাস্ট যা দেখতে পাচ্ছেন সবগুলা আসলে এই যে USB পোর্ট, যেগুলো অনেকগুলাই থাকে আজকালকার যুগে, যে মাউস বা কিবোর্ড আছে সরাসরি আপনি এই USB কেবলের মাধ্যমে কানেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আর এখানে একটা পোর্ট আছে ইন্টারনেট কেবল এখানে লাগানোর জন্য, এই যে এখানটাতে। আর এই তিনটা হচ্ছে আপনার এই স্পিকারের জন্য। দেখেন এখানে আমি এই যে ফাইলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে দিব, তাহলে আপনারা খুব সহজেই পাওয়ার পয়েন্টে এটা ওপেন করে, পাওয়ার পয়েন্ট একটা সফটওয়্যার ওপেন করে এই জিনিসগুলো দেখতে পারবেন। দেখেন এটা কোনটা কি বলে, অনেক ক্ষেত্রে আপনারা হয়তো ভুলে যাবেন, কিন্তু এগুলা দেখলে মনে পড়বে। তো এখানে তাইলে এক বাক্যে বলি, এইটা দিয়ে আপনি জাস্ট মনিটরে কানেক্ট করবেন, আর এই যদি আপনার কিবোর্ড মাউসগুলা যদি USB হয় এখানে কানেক্ট করবেন। আর আগের কম্পিউটারে এই যে কিছু পোর্ট ছিল দেখেন PS2 পোর্ট, এটার মাধ্যমে মাউস কিবোর্ড কানেক্ট করতে হতো। এখন অবশ্যই এটা আর পাওয়া যায় না ওইভাবে, আগের পিসিগুলোতে আপনি এই পোর্টটা পাবেন। আর এখানে জাস্ট USB কানেক্ট করে মাউস কিবোর্ড, এখানে ইন্টারনেট কানেকশন লাগাবেন, আর এখানে হচ্ছে আপনার যে স্পিকার আছে ওইটা লাগিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে আমরা কথা বলবো কম্পিউটারের যে ফ্রন্ট প্যানেল আছে। দেখেন এখানে আগের কম্পিউটারগুলোতে এই জিনিসগুলো পাবেন, এখন আর আসলে এভাবে পাবেন না। সেটা হচ্ছে অপটিক্যাল ড্রাইভার অথবা এখানে সিডি ড্রাইভার থাকে, সিডি যেন ঢোকানো যায়। এখন আর আসলে সিডির ড্রাইভার নতুন পিসিগুলোতে আর প্রয়োজন হয় না, কারণ এখন সিডির ব্যবহার প্রায় উঠেই গেছে। এরপরে দেখেন কোনো পিসিতে এরকম উপরে পাবেন, এই যে যেমন আমি যে পিসিটা এখন ব্যবহার করছি সেটার এরকম উপরে এটা হচ্ছে পাওয়ার বাটন, আর এইগুলা হচ্ছে আপনার মাইক্রোফোনের জন্য, এই যে হেডফোন একটা মাইক্রোফোন, আর এইগুলা জাস্ট USB আরও লাগানোর জন্য, পেন ড্রাইভ লাগানোর জন্য প্রয়োজন হয় সামনে, কারণ পিছনে অনেক সময় লাগানো যায় না। এবং এখানে দেখবেন যে পাওয়ার বাটন আছে, বা এই যে দেখেন পাওয়ার বাটন, এইটা অন করলে, এটার উপর ক্লিক করলে আসলে কম্পিউটারটা অন হবে। আর এর পাশে ছোট্ট করে রিসেট বাটন দিতে পারেন। ধরেন আপনার কম্পিউটার কোনো কারণে কাজ করছে না, সেক্ষেত্রে রিসেট বাটন দিলে কম্পিউটারটা রিস্টার্ট হবে। এরপরে আপনি ল্যাপটপের ক্ষেত্রেও যদি বলি, দেখবেন ল্যাপটপের কিবোর্ডের কোনো একটা কর্নারে বা উপরে এরকম একটি পাওয়ার বাটন আছে, সেটা ক্লিক করলেও আপনার কম্পিউটারটা কিন্তু অন হবে। এরপরে দেখেন এই যে একটা জিনিস, তো দেখেন এই জিনিসটা এটা আসলে কি, এইটার নাম হচ্ছে UPS, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এইটা আসলে কেন প্রয়োজন, এটা হচ্ছে সামনের দিক। এখানে ক্লিক করলে প্রথমে আমরা যেটা করি, আমাদের পাওয়ার কানেকশনটা এখানে এটার পিছনে দেওয়ার পর এখান থেকে কানেকশনগুলো নিয়ে একটা আমরা মনিটরে দেই, একটা সিপিইউতে দেই, বা আপনি যদি যেটা বলেন সিস্টেম ইউনিটে দেই, আর একটা হচ্ছে আপনার স্পিকারে দেই। তাহলে সুবিধা কি, আপনি কম্পিউটারে কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন, বিদ্যুৎ যদি চলে যায় এইটা 15-20 মিনিট ব্যাকআপ দিবে, আপনি ওই কাজটা সেভ করে রাখতে পারবেন। না হলে কিন্তু আনসেভড অবস্থায় ডাটাগুলো নষ্ট হয়ে যাবে, বা আপনার কম্পিউটারটা হুট করে বন্ধ হয়ে গেলেও এটার হার্ড ডিস্কের উপরে বিরূপ প্রভাব পড়বে। তো অনেক কম্পিউটারের সাথে আপনি এই জিনিসটা পাবেন। সেক্ষেত্রে আপনি কম্পিউটারে পাওয়ার অন করার আগে এই সুইচটা অন করার পরেই কম্পিউটারের পাওয়ার অন করতে হবে। এরপরে হচ্ছে সবচেয়ে জটিল জিনিস, যেটা মনে হতে পারে কিবোর্ড। আসলে এত কিছু কি এখানে, তাই না? একটা কিবোর্ডের ভিতরে এত কি প্রয়োজন, যারা আমরা মোবাইল ব্যবহার করি তাদের কাছে কিন্তু অনেক সময় হিজিবিজি মনে হতে পারে। দেখেন কিবোর্ডে আসলে অনেক বাটন আছে। আমি যদি পরের স্লাইডটাতে যাই, এটা একটা স্পষ্ট ইমেজ। এরপরে দেখেন আমার কিবোর্ডে, দেখেন এখানে F1 থেকে F12 আপনি এরকম 12টি কি পাবেন। এটাকে বলে ফাংশন কি। এই কিগুলা বিভিন্ন অ্যাডভান্স কাজে ব্যবহার হয়। সচরাচর আপনি হয়তো প্রাথমিকভাবে যখন ব্যবহার করবেন এগুলার কোনো ব্যবহার পাবেন না, কিন্তু যারা কম্পিউটার বিশেষজ্ঞ তাদের এই জিনিসগুলো প্রয়োজন হয় কম্পিউটার সেট আপ দেওয়ার ক্ষেত্রে, অথবা বিভিন্ন রকম কম্বিনেশন শর্টকাট ইউজ করার ক্ষেত্রে। যেমন একটা সহজ শর্টকাট বলি, এখানে একটা কি আছে ALT, অল্টার। এই কির সাথে এই কি যদি আপনি একসাথে প্রেস করেন, তাহলে আপনার কম্পিউটারে কোনো প্রোগ্রাম যদি ওপেন থাকে ওইটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে একটা এস্কেপ বলতে ধরেন পলায়ন করা, কোনো ভিতরে আছেন, যেমন আমি এখানে আছি, যদি এখন এস্কেপ কিটা আমার কম্পিউটার থেকে প্রেস করি এটা বন্ধ হয়ে যাবে।
এরপরে আছে ইন্টার কি, কোনো প্রোগ্রামে আপনি যদি ঢুকতে চান সেক্ষেত্রে ইন্টার কি প্রেস করতে হয়। এরপরে আছে ব্যাক স্পেস, যদি আপনি কোনো একটা লেখা লেখেন সেটা মুছে ফেলার জন্য এই যে ব্যাক স্পেস কি। এরপরে ডিলেট, কোনো কিছু ডিলেট করার জন্য। আর এই দেখেন হোম, পেজ আপ, ইন, পেজ ডাউন, এটা হচ্ছে কোনো প্রোগ্রামের ভিতরে যদি থাকেন, আমি পরে এগুলার ব্যবহার দেখাবো। এই কিগুলা প্রেস করে আপনি উপরে নিচে যেতে পারেন। আর এখানে আপনার কিছু লাইট ইন্ডিকেটর আছে, যেমন আমার কিবোর্ডে এখানে একটা ক্যাপস লক একটা বাটন আছে। হ্যাঁ, ক্যাপস লক বাটন প্রেস করে যদি আপনি এই কিবোর্ডের ABCD এগুলো চাপেন তাহলে সব বড় হাতের অক্ষর হবে। তো ক্যাপস লক চাপলে এই ক্যাপস লকের এই লাইটটা জ্বলবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্যাপস লক অন নাকি অফ। আর এখানে নাম্বার লক যেটা আছে, এই যে নিউমেরিক্যাল নাম্বারগুলো আছে আপনি এটা লক করে রাখতে পারেন, সেক্ষেত্রে এটা জ্বলবে বা বন্ধ হবে। তো এটা হচ্ছে আপনার নাম্বার প্যাড। আবার এখানেও দেখেন নাম্বার প্যাড দেওয়া আছে দ্রুত টাইপ করার সুবিধার্থে। তো এই নাম্বার প্যাডের উপরে আবার কিছু দেখেন স্পেশাল ক্যারেক্টার আছে, @, $। তো একই কিবোর্ডে দুইটা কিভাবে উঠাবেন, আপনি শিফট বাটনের সাথে প্রেস করলে উপরের লেখাটা উঠবে, অর্থাৎ @। আর স্বাভাবিক অবস্থায় চাপলে 2 উঠবে। এইভাবে এই জিনিসগুলো কাজ করে। শিফটের এই জন্য প্রয়োজন। দুই পাশে কেন প্রয়োজন, এখান থেকে যদি আপনি এটা চাপতে চান সেক্ষেত্রে শিফটের সাথে 2 চাপলেন, কিন্তু যদি এই বাটনটা চাপতে চান আপনার অনেক দূরে হয়ে যাবে, এক হাতে কিন্তু পারবেন না, এই জন্য দুই পাশেই দেওয়া আছে। এরপরে আছে দেখেন কন্ট্রোল। এই কন্ট্রোল কিটা হচ্ছে আপনি সিলেক্ট করার ক্ষেত্রে অথবা বিভিন্ন শর্টকাট, যেমন CTRL-Z বাটন যদি প্রেস করেন আপনি কোনো কাজ ভুলে করে ফেললে আবার পিছনে যাওয়া যায়, অর্থাৎ আনডু করা যায়। লাইফে তো আর আনডু নেই, কিন্তু কম্পিউটারে আছে। ধরেন একটা জিনিস আপনি ডিলিট করে ফেলছেন, CTRL+Z বাটন প্রেস করলে আপনি আবার ওটা ফিরে আসবে। তো এই আনডু করার ক্ষেত্রে বা বিভিন্ন কাজে কন্ট্রোল বাটন প্রেস করা হয়। আর এটা হচ্ছে উইন্ডোজ কি, এটা উপর ক্লিক করলে আপনার কম্পিউটারের সব প্রোগ্রামগুলো ওপেন হবে। আর এই যে অল্টার, এইটাও শর্টকাটের ক্ষেত্রে ইউজ হয়। আর এখানে স্পেস আসলে কি কাজে ইউজ হয়, স্পেস দিয়ে আপনি হচ্ছে দুইটা লেখার মধ্যে গ্যাপ দিতে পারবেন। আপনারা যারা মোবাইল ইউজ করেন তারা জানেন যে স্পেস দিয়ে গ্যাপ দেওয়া যায়। এখানে অল্টার একবার দেওয়া আছে, উইন্ডোজ দেওয়া আছে, ঠিক আছে। এখানে মেনু, এটা হচ্ছে ফাংশন কি, আপনি মাউসের রাইট বাটন প্রেস করে যেটা করতে পারবেন এখান থেকেও পারবেন। এটা কন্ট্রোল আরেকবার। আর দেখেন এটাকে বলে নেভিগেশন কি, এটা দিয়ে আপনি আপ, ডাউন, লেফট, রাইটে যেতে পারবেন কোনো প্রোগ্রামের। আমরা দেখবো এগুলার ব্যবহার। এরপরে আমরা একটু মাউস দেখি। দেখেন মাউস ইঁদুরের আসলে কি কাজ, এখানে লেখা আছে সুন্দর করে, তারপর আমি বলতেছি। মাউসের মোট বলতে গেলে 3টা বাটন অথবা 4টা। দেখেন লেফট বাটন মাউসের কোনো প্রোগ্রামকে ওপেন করার জন্য বা কোনো প্রোগ্রাম সিলেক্ট করার ক্ষেত্রেই আসলে মাউসের এই লেফট বাটন ব্যবহার করে। দেখেন সিঙ্গেল ক্লিক টু সিলেক্ট অ্যান আইটেম অর পজিশন, আপনি একটা জিনিস সিলেক্ট করতে সিঙ্গেল ক্লিক, আর ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। আর যদি আপনি ক্লিক করে চেপে ধরে এরকম টান দেন তাহলে অনেকগুলো জিনিস সিলেক্ট হবে। আর রাইট বাটনের কাজ হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করে প্রোগ্রাম ওপেন করবেন, আমরা দেখব, এবং ওখান থেকে আপনি আবার লেফট বাটন প্রেস করে সিলেক্ট করতে পারবেন। বাস্তবে দেখলে এটা বুঝতে পারবেন। আর স্ক্রল দিয়ে আপনি উপর নিচে যেতে পারবেন জাস্ট চাকা ঘুরিয়ে। কোনো ক্ষেত্রে এটার নিচে একটা বাটন আছে, ক্লিক করলে কিছু কাজ হয় যে জিনিসগুলো আসলে অ্যাডভান্স একটু লেভেলের, আপনার এখন প্রয়োজন হবে না। তো এখন আমরা কম্পিউটারের মনিটরে চলে যাই এবং যে জিনিসগুলো এতক্ষণ বকবক করলাম এইগুলার কাজ আমরা আসলে দেখি। তো আশা করি আপনারা এতক্ষণে মোটামুটি বুঝতে পারছেন। তো দেখেন এটা আমাদের কম্পিউটারের ডেস্কটপ, একদম কম্পিউটারটা আপনি ওই যে পাওয়ার বাটন আমরা দেখিয়েছিলাম না এখানে, যে এই যে পাওয়ার বাটন দেখেন এইটার, এখানে প্রেস করার পরে আমাদের কম্পিউটারটা অন হয়ে এরকম একটা অবস্থানে আসবে। আসার পরে দেখেন এখানে নিচে যে টাস্ক বার আছে দেখতে পাচ্ছেন, এই টাস্ক বারে বিভিন্ন রকম আইকনগুলো আছে, এই সফটওয়্যারগুলো, যেমন আপনার মোবাইলে যেমন অ্যাপ আছে এখানে এরকম সফটওয়্যার আছে। মোবাইলে অ্যাপ যেমন আপনি শুধু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, এখানে কিন্তু আসলে কম্পিউটারের অ্যাপগুলা বিভিন্ন জায়গা থেকে করতে হয়। কম্পিউটারের এই সফটওয়্যারগুলা অনেকে মনে করতে পারে যে এক জায়গায় থাকলে ভালো হতো, কিন্তু আসলে গুগল প্লে স্টোরের মতো ইউনিফাইড কোনো জায়গা এখানে নেই। আবার আপনি বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে গিয়ে কম্পিউটারে ভাইরাস অ্যাটাকও করে ফেলতে পারে, এই জন্য এই ব্যাপারগুলোতে খুব সতর্ক হতে হয়। এখন আমাদের সেই মাউস দেখেন এই যে নাড়াচাড়া করতেছি আমরা, এই যে লেফট ক্লিক বলছিলাম না, দেখেন এটার উপর ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, এটার উপর ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে। আর তারা বলছিল যদি আমি এটা চেপে ধরে এরকম টান দিই, দেখেন এগুলো সব সিলেক্ট হয়ে গেছে, দেখছেন যে সব সিলেক্ট হয়ে গেছে। এখন কি হয়, এই জিনিসগুলো আমি টেনে নিয়ে কিন্তু এখানে রাখতে পারি, দেখছেন। এখন দেখেন এগুলো আবার আমি এভাবে সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন প্রেস করে এনে এখানে আবার রেখে দিলাম, দেখছেন। তাহলে আমরা মাউসের লেফট বাটনের কিন্তু অ্যামেজিং কিছু ব্যবহার জানলাম। এখন রাইট বাটনের আসলে কি কাজ, দেখেন আমি যে রাইট বাটন ক্লিক করলাম, এখানে যে রিফ্রেশ অপশান, আপনি কম্পিউটার অন করলে সবাই শেখাবে রিফ্রেশ দে, তো এই যে রিফ্রেশ এখানে আছে। অথবা ধরেন এটার উপর ক্লিক করলেন, করে যদি আপনি এইটা রাইট বাটন ক্লিক করলে দেখেন অনেক অপশান এখানে চলে আসছে, আপনি ডিলিট করতে পারবেন,
এটার নামটা রিনেম করতে পারবেন। ধরুন আমি রিনেম দিলাম, এখানে ছিল নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 3, এটার নাম দিলাম ধরুন রায়হান, এই যে তানজিম, কিবোর্ড থেকে লিখলাম আমি, লিখে এখন আমি ইন্টার বাটন প্রেস করতেছি, দেখেন এটা হয়ে গেল। এখন যদি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করি এটা আসলে ওপেন হবে, দেখতে পাচ্ছেন এই যে ওপেন হলো, এটা একটা ওয়ার্ড ডকুমেন্ট। তো ওয়ার্ড ডকুমেন্ট যেহেতু আমরা ওপেনই করলাম, এখানে কি করা যায় আমরা একটু দেখি। তো তার জন্য আমরা নতুন একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নেই। আপনারা যারা কম্পিউটারে কাজ করবেন তাদের আসলে এই জিনিসটা প্রয়োজন হবে, যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই জিনিসগুলো শেখা। আমি যেমন প্রথমে এইগুলা কিন্তু পাওয়ার পয়েন্টে কাজ করেছি, এই সম্পর্কিত ডিটেইল টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, যেরকম স্লাইড কীভাবে তৈরি করতে হয় দেখে নিতে পারেন কারো আগ্রহ থাকলে। এখন আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ কম্পিউটারে কোনো কিছু আপনি কিন্তু চাইলে এখানে লিখতে পারবেন না, একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, এই যে নিউ থেকে আমি দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে গেলাম, একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হলো, এটার উপর ডাবল ক্লিক করলাম, মাউসের লেফট বাটন, তাহলে এই যে ওপেন হলো। এখন আমি এখানে কোনো কিছু লিখে নিতে পারবো, ঠিক আছে। ওই যে স্পেস বাটনটা ছিল, এই যে স্পেস ক্লিক করলে দেখেন এই যে স্পেস হয়ে যাবে। আমার যদি আসলে অনেকগুলা পেজ থাকে, আমি ইনসার্টে গিয়ে পেজ ব্রেক দিলাম, এগুলো একটু কঠিন জিনিস, আপনারা হয়তো ওয়ার্ড যারা না জানেন। এখন এই যে আমার কিবোর্ডের যে বিভিন্ন বাটনগুলো ছিল, যেমন আমি দেখি এই যে বাটনগুলো দেখেন, এই যে ইনসার্ট, ডিলেট, হোম, পেজ আপ, ঠিক আছে। এখন আমি কিবোর্ড থেকে যদি পেজ ডাউনের উপর ক্লিক করি তাহলে দেখেন এই নিচের পেজে চলে যাবে, আবার পেজ ডাউনের উপর ক্লিক করলে তার নিচে যাবে, ঠিক আছে। এখন যদি আমি ওই যে নেভিগেশন কি আমার যেগুলো ছিল, যে এইগুলো প্রেস করি, দেখেন আমি উপর নিচে উঠতে পারবো, এই যে ঠিক আছে, দেখেন উপরে চলে আসলাম, আবার ডাউন আরও কি প্রেস করলে নিচে গেলাম। যে কাজটা আপনি আসলে মাউসের স্ক্রল দিয়েও করতে পারেন, কিবোর্ড দিয়েও করতে পারবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে ক্লিক করে, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন, প্রত্যেকটা জিনিস আপনার বাস্তব জীবনে অনেক উপকারী। দেখেন কম্পিউটারের শর্টকাট এবং বিভিন্ন ইম্পর্টেন্ট সব ভিডিও এখানে আছে, তো এগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা ওয়ার্ড ডকুমেন্টটা সেভ করে দেই। দেখেন এখন প্রথমেই আপনারা কম্পিউটারে যেটা ঢুকে সবাই মনে করেন আমি একটা ডেস্কটপ ওয়ালপেপার দিব, এখানে এই ওয়ালপেপারটা আমার ভাল লাগতেছে না। তো সেক্ষেত্রে আসলে কি করবেন, যেমন আপনি যে ছবিটা দিতে চান আপনাকে সব থেকে সহজ পদ্ধতি দেখায়, অনেকগুলা পদ্ধতি না দেখিয়ে। ধরুন এই একটা ছবি আছে, এটা আপনি দিতে চান, এটার উপর জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, করে দেখেন সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, রাইট বাটনে কিন্তু এই অপশানগুলো আসছে, এটা দিলাম, দেখেন এই যে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ছবিটা চলে আসছে। এখন আপনার মনে হচ্ছে না এটা ভাল লাগতেছে না, আমার আরও অনেকগুলো ছবি দরকার, আপনি ডাউনলোড করেও কিন্তু গুগল থেকে ছবি ডাউনলোড করতে পারবেন। যেমন আমি আমার একটা ব্রাউজারে যাই, যেমন আপনারা মোবাইলে বিভিন্নভাবে ইন্টারনেট ব্রাউজ করেন, কম্পিউটারে এরকম অনেক ব্রাউজার আছে, এই যে এখানে গুগল ক্রোম আছে, এই যে অপেরা মিনি আছে, এটা মজিলা ফায়ারফক্স, হ্যাঁ। তো এটা আমি ওপেন করলাম, করার পরে আমি এখান থেকে দিলাম হচ্ছে ফটো এইচডি। দেখছেন ইন্টারনেটে কিভাবে সার্চ করতে হয় আমরা একটু দেখি। এই যে জাস্ট একটা ট্যাব ওপেন করবেন একটা ব্রাউজারে গিয়ে, এখানে আপনি লিখবেন ফটো ন্যাচারাল এইচডি লিখে সার্চ দিলে এখানে অনেক ছবি আছে, যে কোনো একটা ছবির উপরে আপনি ক্লিক করবেন, করার পরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এই ছবিটা আপনার কম্পিউটারে যেখানটাতে সেভ হবে, এই যে ডাউনলোড, দেখেন কম্পিউটারে আসলে কোথায় কি সেভ করতে হয় ওইটা একটু বলে আসি আপনাদেরকে। তো আমার এই ছবিটা ভালো লাগতেছে না, আমি ছবিটা আরও একভাবে চেঞ্জ করি। দেখেন যে রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে আমার অনেক রকম ছবি আছে, আমি এটার উপর ক্লিক করলাম, করলে দেখেন আমি যদি এখন ডেস্কটপে যাই এই ছবিটা দেখেন এখানে চলে আসছে। মজার না বিষয়গুলো। এখন দেখেন এই যে আমি ডেস্কটপ, এটাকে বলে কম্পিউটারের ডেস্কটপ, এই ডেস্কটপে যে জিনিসগুলো আমি এখানে রেখেছি এইগুলো আপনি এভাবে রাখবেন না যদি আপনার কোনো ইম্পর্টেন্ট জিনিস হয়, কারণ কোনো কারণে আপনার কম্পিউটার যদি ক্র্যাশ করে অর্থাৎ অন না হয়, সেক্ষেত্রে যখন নতুন করে আবার সেট আপ দেওয়া হবে এই জিনিসগুলো থাকবে না। এরপরে আপনার কম্পিউটারে বাই ডিফল্ট দেখবেন যে দিস পিসি, রিসাইকেল বিন এইগুলো থাকবে। রিসাইকেল বিন আসলে কী জিনিস, আপনি যদি কোনো কিছু ডিলিট করেন, যেমন আমার এই ছবিটা আমি এখানে ডিলিট বাটন এটা সিলেক্ট করলাম, করে যে কিবোর্ডে ডিলিট বাটন দেখছিলেন না আপনারা, এই যে ডিলিট বাটন এইটা আমি একটু প্রেস করি, এটা সিলেক্ট করে দেখেন এটা ডিলিট হয়ে গেছে, গিয়ে কোথায় গেছে এই রিসাইকেল বিনের ভিতরে, এটা ডাস্টবিনের মতো। আমি যদি এটা ওপেন করি দেখেন ওই ছবিটা এখানে চলে আসছে। আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে রিস্টোর করলাম, করলে আবার আগের জায়গায় দেখবেন যে চলে আসছে। এই যে এখানে যদিও আসছে, এখানে আসে নাই, তো এই ছবিটা এখানে চলে আসছে।
তো এই যে দিস পিসি, এটার উপরে আমরা ডাবল ক্লিক করে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে আছে লোকাল ডিস্ক সি, এটা সবার পিসিতে থাকবে, বাদ বাকি এদিকে আরও অনেকগুলো ড্রাইভার থাকতে পারে। এই সির ভিতরে আপনি কোনো কিছু রাখবেন না, এটার ভিতরে সব প্রোগ্রাম ফাইল থাকে। আপনি যদি সির ভিতরে কোনো কিছু রাখেন তাহলে কি হবে, আপনার কম্পিউটার যদি হ্যাং করে বা কোনো অসুবিধা হয়, সেট আপ দিতে হয়, এই সির ভিতরেও কোনো কিছু থাকবে না, আর এই ডেস্কটপের জিনিসও থাকবে না, বাদ বাকি এইগুলো আপনি পাবেন। ঠিক আছে, তাহলে কম্পিউটারে কোনো কিছু রাখতে গেলে আপনি অবশ্যই সি আর ডেস্কটপ বাদে রাখবেন, যেগুলো আপনার ইম্পর্টেন্ট। আর এগুলো আমার টেম্পোরারি ডিলিট হয়ে গেলে অসুবিধা নেই, এই জন্য আমি রাখছি। এখন কম্পিউটারে আপনি নিজের একটি ফোল্ডার কিভাবে তৈরি করবেন, ধরুন এই যে পিসিতে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন আমার আরেকটা ড্রাইভ আছে, নিউ ভলিউম ডিই। কম্পিউটারে এরকম বিভিন্ন ড্রাইভ করে করে রাখা যায়। হ্যাঁ, তো এটার ভিতরে আমি ধরেন গেলাম, এখানে অনেকগুলো দেখেন ফোল্ডার আছে। আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, যে রাইট বাটন ক্লিক করলাম, নিউয়ে গেলাম, এই যে ফোল্ডার এর উপর ক্লিক করলাম। এখন এটা একটা নাম দিলাম হচ্ছে মাই টেস্ট ফোল্ডার, লিখে ইন্টার দিলাম। তো দেখেন এই মাই টেস্ট ফোল্ডারের উপরে যদি আমি এখন ডাবল ক্লিক করি, এই ফোল্ডারটা এমটি, কিন্তু কোনো কিছু নেই। এখন এখানে যদি আমি কোনো কিছু রাখতে চাই, এটা আমি কি করব, এখানে দেখেন এই যে মিনিমাইজ একটা অপশান আছে, এই যে মাইনাস সাইনের উপর ক্লিক করলে এটার নিচে মিনিমাইজ হয়ে যাবে। কোথায় হবে দেখেন, এখানে হয়েছে, এই যে দেখছেন আমার রিসাইকেল বিনটাও মিনিমাইজ করা ছিল, আমি এখান থেকে কেটে দিলাম। আর এই যে এই মাই ফোল্ডারটা এখানে মিনিমাইজ করে দিলাম। এখন ধরুন ওই ফোল্ডারে আমি এই ছবিটা নিতে চাই, তাহলে আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করব, অনেকগুলো অপশান ওপেন হলো। এখন আমি এটা কপি করব না কাট করব। কপি হচ্ছে, আপনি যদি এটা কপি করে নিয়ে যান তাহলে এখানে একটা কপি থাকবে, ওখানেও আপনি রাখতে পারেন। আর যদি কাট করেন তাহলে এখানে আর কোনো কপিই থাকবে না। তো আমি ধরুন এটা কপি করলাম, করে এই যে এখানে ক্লিক করলাম, করে এই মাই টেস্ট ফোল্ডারের উপরে গেলাম, এখানে রাইট বাটন ক্লিক করে যে পেস্ট দিলাম, দেখেন এই ছবিটা এখানে চলে আসছে। কিন্তু এই ছবিটা কিন্তু এই ডেস্কটপে যেভাবে দেখাচ্ছে, দেখেন এখানটাতে কিন্তু এভাবে দেখাচ্ছে না। তাহলে অসুবিধাটা আসলে কোথায়? এটা ঠিক করার জন্য আপনি এই ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, করে দেখেন এখানে ভিউ আছে, এখানে বিভিন্ন রকম অপশান আছে। আমি লার্জ আইকন দিলাম, দেখেন ওই যে ডেস্কটপের মতো দেখাচ্ছে। আবার যদি রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে এক্সট্রা লার্জ আইকন দিলাম, আরও অনেক বড় করে দেখাচ্ছে। আবার ভিউ থেকে স্মল আইকন দিলাম, ছোট হয়ে গেল। আবার ভিউ থেকে মিডিয়াম আইকন দিলাম, এই যে দেখেন মিডিয়াম হয়ে গেল। তাহলে বুঝতে পারতেছেন যে খুব সহজে আপনি এরকম ভিউও চেঞ্জ করে নিতে পারবেন। এখন এটার উপর ক্লিক করলাম, করে দেখেন এখানে ডিলেট কমান্ড আছে, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে আপনি যদি ডিলেট দেন, এই যে ডিলেট হয়ে গেল। এখন আপনি এটা আবার মিনিমাইজ করে নিলেন। আমি কিন্তু এই একইভাবে কম্পিউটারের বিভিন্ন দেখেন এই যে ফোল্ডার ক্রিয়েট করে করে এখানে বিভিন্ন জিনিসে রেখেছি। দেখেন এটার ভিতরে অনেক জিনিস এরকম আলাদা করে কেন ফোল্ডার ক্রিয়েট করছে, যেন আমার খুঁজে পেতে সুবিধা হয়। এখন কথা হচ্ছে আমার কম্পিউটারের প্রোগ্রামগুলো আসলে কোথায় এবং কম্পিউটার অন করার বিষয়টা কোথায়। দেখেন এখানে একটি স্টার্ট মেনু আছে, এটার উপর ক্লিক করলাম, করে দেখেন কম্পিউটারের যত সফটওয়্যার সেট আপ দেওয়া আছে সবগুলো দেখেন এখানে আছে। উপর নিচে গেলে আপনি পাবেন। আর এখানে একটা অপশান আছে পাওয়ার, এটার উপর যদি ক্লিক করি তিনটা অপশান পাবেন। রিস্টার্ট, যদি আপনি রিস্টার্ট দেন কম্পিউটারটি পুনরায় রিস্টার্ট হবে। তো রিস্টার্ট আসলে কেন প্রয়োজন, অনেক সময় অনেক সফটওয়্যার ইনস্টল করলে কম্পিউটারটা হ্যাং করে, রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে রিস্টার্ট বাটনটি কাজে লাগাতে পারেন। এরপরে আছে শাটডাউন, এটার উপর ক্লিক করলে এখন তো কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে, কিন্তু কম্পিউটার তো বন্ধ করা যাবে না, কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর ক্লিক করলে জাস্ট বন্ধ হয়ে যাবে। স্লিপ, কম্পিউটারটাকে ঘুম পাড়ায় রাখতে পারেন, জাস্ট পাওয়ার সেভ করার জন্য। অনেক কাজগুলো বন্ধ থাকবে, যখন আপনি আবার কিবোর্ডে এসে প্রেস করবেন কোনো বাটনে, তখন আবার সে ঘুম থেকে উঠবে, মানে পাওয়ার কনজিউমশন কমানোর জন্য। ঠিক আছে, এখন দেখেন এখানে আমার এই যে অনেকগুলো সফটওয়্যার, ধরেন এই সফটওয়্যারটা, এটা হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার, ওই যে পিডিএফ ফাইলগুলো আসলে ওপেন করার জন্য। তো এইটার উপরে ক্লিক করে আমি এই যে টেনে আনলাম, এনে দেখেন এখানটাতে ছেড়ে দিলে এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আমি বাইরে ক্লিক করলাম, এটার উপরে যদি আমি এখন ক্লিক করি এই যে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডারটা ওপেন হবে। হ্যাঁ, আমি এটা কেটে দিলাম। এখন যদি আপনি এটা আনপিন করতে চান, রাইট বাটন ক্লিক করবেন, এই যে আনপিন ফ্রম টাস্কবার, এখান থেকে চলে যাবে। এইভাবে কোনো সফটওয়্যারকে ধরে এনে আপনি কিন্তু এখানে ছেড়ে দিতে পারবেন। দিয়ে এটাই এখানে আসলে কেন রাখতেছি, কোনো সফটওয়্যার অনেক দ্রুতভাবে ওপেন করার জন্য। আর এখানে দেখবেন বিভিন্ন অপশান আছে, এই যে তার ভিতরে এখানে দেখেন এটা আমার ইন্টারনেটের সিম্বল, আর এটা হচ্ছে স্পিকার। আপনি এখান থেকে সাউন্ড কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কোনো গান বা কোনো কিছু প্লে করার ক্ষেত্রে। এখন আমরা দেখি কম্পিউটারের কোনো একটা সফটওয়্যার আসলে কীভাবে ইনস্টল দিতে হয়। তো আমি প্রথমে এই সফটওয়্যারগুলো তো সব ইনস্টল দিয়ে রাখছি। তো এখানে আমার একটি সফটওয়্যার আছে যেটা হচ্ছে ফায়ারফক্স, এটা ইন্টারনেট ব্রাউজারের উপর ক্লিক করলাম,
ওই যে আমি বলছিলাম যে ছবি কিভাবে ডাউনলোড করবেন, তাই না? তো এই যে কোনো একটা ছবির উপরে আপনি ক্লিক করলেন, করে এই যে রাইট বাটন ক্লিক করবেন এটার উপরে, করে সেভ ইমেজ অ্যাজ এটার উপরে ক্লিক করলেন, করে আপনি এই ছবিটা কোথায় রাখবেন। আমি ধরুন এই যে ডেস্কটপ সিলেক্ট করলাম, হ্যাঁ ডেস্কটপ সিলেক্ট করলাম, করে সেভ দিলাম। এখন আমি এটাও এই যে মিনিমাইজ করে নিচে নামিয়ে দিলাম, দেখেন এই ছবিটা এখানে চলে আসছে। এটার উপর রাইট বাটন ক্লিক করে যে সেট অফ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দিলাম, দেখেন এটা ডেস্কটপে কিন্তু চলে আসছে। মজার ব্যাপার না? অ্যামেজিং আসলে। তো এইভাবে আপনি ছবিও ডাউনলোড করতে পারবেন ইন্টারনেট থেকে। এখন আমরা এই যে ইন্টারনেট কীভাবে ব্রাউজ করে, ধরেন আমরা লিখলাম যে বেবি ডল পিকচার, লিখে ইন্টার দিলে দেখেন ছোট বাচ্চাদের এরকম পিকচার চলে আসতেছে। এখন একটা সফটওয়্যার ইনস্টল করব। এখন সফটওয়্যার যে কোনো জায়গা থেকে আপনি হুটহাট ইনস্টল করবেন না, আমি একটি ওয়েবসাইট বলি, আমি সবসময় ইনস্টল করি। এটা হচ্ছে ফাইল হিপো। এটা লিখে আমি সার্চ দিলাম, একটা ওয়েবসাইট আসলো, এই যে ফাইল হিপো, এটার উপরে আমি এখন ক্লিক করব, লেফট বাটন। এখন এখানে বিভিন্ন রকম সফটওয়্যার আছে যেগুলা আসলে ট্রাস্টেড। এখন আমি সার্চ দিব, এটার উপর ক্লিক করে কিবোর্ড থেকে লিখব KM প্লেয়ার। এই KM প্লেয়ার আসলে কি, এটার উপরে আমি একটু পরে বলতেছি। এটা হচ্ছে সেই KM প্লেয়ার। KM প্লেয়ার হচ্ছে ভিডিও প্লে করার জন্য। ধরুন আপনার কম্পিউটারে কোনো ভিডিও আছে, সেটা প্লে করতে আপনার একটা প্লেয়ার প্রয়োজন হবে, শুধু শুধু কিন্তু হবে না। যেমন কম্পিউটারে বাই ডিফল্ট কিছু প্লেয়ার থাকে, ওইটা দিয়ে হবে, কিন্তু আমি এইটা ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ডাউনলোডের উপরে ক্লিক করলাম, এটা একটা অ্যাড আসছে, কেটে দিলাম। এখন আবার এই যে ডাউনলোড লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ, সেটার উপরে ক্লিক করলাম। এই সফটওয়্যারটা দেখেন এই যে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। এখন এটার উপরে ক্লিক করলাম, তাহলে কোন ফোল্ডারে ডাউনলোড হলো আমাকে দেখাবে। এই যে আমার কম্পিউটারে এই যে এটা কি হয়েছে, ডাউনলোডের ভিতরে হয়েছে, ঠিক আছে, ডাউনলোড। তো আপনি কম্পিউটারের ডাউনলোড ফোল্ডার কোথায় পাবেন আমরা দেখাই আপনাদেরকে। এই যে দিস পিসিতে যাবেন, এই যে বামে দেখেন ডাউনলোড আছে, এই যে এটার উপরে যদি ক্লিক করেন, ডাবল ক্লিক করেছি আমরা, হ্যাঁ। এখন এই সফটওয়্যারটা ইনস্টল হবে। আমি এই যে ওকে দিয়ে দিলাম, দেখেন এখানে আমি নেক্সট দিলাম। প্লেয়ারটা এখন ডাউনলোড হচ্ছে। ওই সময় টোটালটা কিন্তু ডাউনলোড হয় নাই, শুধুমাত্র ছোট্ট একটু মানে ডাউনলোড হওয়ার জন্য যা প্রয়োজন সেইটুকু ডাউনলোড হয়েছে। ইন্টারনেট থেকে কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো এই ডাউনলোডিংয়ের ভিতরে আমরা এটা একটু মিনিমাইজ করেই রাখি, করে আরও অন্য কিছু কথা আমরা বলি। আপনি কিন্তু কম্পিউটারে এই সুবিধাটা আছে যে মিনিমাইজ করে এখানে বললেন যে বাবা তুই মিনিমাইজ হয়ে থাক, আমরা অন্যান্য কাজগুলো করি। তো আমরা দেখেন এই রিসাইকেল বিনের উপরে যদি এটা এমটি করতে চাই, যে এমটি রিসাইকেল বিন, রাইট বাটন ক্লিক করে এমটি দিলাম, ইয়েস দিলাম, ওই ছবিটা কিন্তু এখান থেকে ডিলেট হয়ে গেল। এখন দেখেন আপনারা কম্পিউটার যারা ব্যবহার করেন সবাই একটা কনফিউশনে থাকেন যে কম্পিউটারে ভাইরাস ঢুকবে কিনা। তো ধরুন আপনি যখন কোনো পেন ড্রাইভ কম্পিউটারে ঢুকাবেন, এরপরে দিস পিসিতে যাবেন, এখানে পেন ড্রাইভটার নাম শো করবে। তো এই নাম শো করলে যেটা করবেন, আমি অন্য জায়গায় দেখাচ্ছি। নাম শো করার পরে ওই পেন ড্রাইভের উপরে এরকম রাইট বাটন ক্লিক করবেন। এই যে এরকম ধরেন এটা কাভার পেজ, আমি এইটাই রাইট বাটন ক্লিক করলাম, করে এখানে আছে স্ক্যান উইথ মাইক্রোসফট ডিফেন্ডার। আপনার কম্পিউটারে বাই ডিফল্ট দেখবেন যে এই মাইক্রোসফট ডিফেন্ডার আছে, এটার উপরে ক্লিক করলে আপনার কি করবে, স্ক্যান করবে। দেখেন নো কারেন্ট থ্রেড, যদি কোনো ওইটার ভিতরে থ্রেড অর্থাৎ কোনো ভাইরাস থাকে সে ওইটা মেরে ফেলবে। তো এইভাবে আপনি আপনার কম্পিউটারটাকে কিন্তু স্ক্যান করে সুরক্ষিত রাখতে পারবেন। এখন আমি আমার দিস পিসিতে গেলাম, যাওয়ার পরে এইটাই দেখেন এখান থেকে বড় করে নেওয়া যায়। যাওয়ার পরে দেখেন এই ফোল্ডারটাতে গেলাম, এখানে এই ফোল্ডারগুলা দেখেন বিভিন্ন স্টাইলে আছে। এর ভিতরে দেখেন কেম প্লেয়ার বলতেছে ডাউনলোড হয়ে গেছে, এটাতে এলে করি, এই যে রান, এটার উপরে ক্লিক করলাম। তো দেখেন আমার এই যে কেম প্লেয়ারটা এখন ওপেন হচ্ছে, আবার ওকে দিলাম, এখন ইনস্টল হচ্ছে। এই যে নেক্সটে দিলাম, আই এগ্রি দিলাম, নেক্সট দিলাম। কোথায় ইনস্টল হবে, ওই যে সির ভিতরে দেখেন ইনস্টল হচ্ছে, বলছিলাম না সব সফটওয়্যার এখানে ইনস্টল হয়। ইনস্টলের উপরে ক্লিক করলাম, এটা ইনস্টল হচ্ছে, আবার মিনিমাইজ করে রাখলাম, হ্যাঁ। এখন আমি এটা ফিনিশ দিলাম, ঠিক আছে। তো আমি আসলে এই প্লেয়ারগুলা বা কোনো কিছু ডাউনলোড বা ইনস্টল কিন্তু এইভাবে খুব সহজে কিন্তু করে নিতে পারি। এখন দেখেন এখানে একটা অডিও ফাইল আছে, এটা, হ্যাঁ। অডিও ফাইলটা বুঝলাম কিভাবে, দেখেন এই যে ফাইলের ধরন দেখে আপনারা যখন চালাতে চালাতে অভ্যস্ত হয়ে যাবেন বুঝতে পারবেন। এটার উপরে আমি রাইট বাটন ক্লিক করলাম, করার পরে দেখেন ওপেন উইথ আছে, এখানে দেখেন বিভিন্ন রকম প্লেয়ার আছে। যে উইন্ডোজের সাথে বলছিলাম না প্লেয়ার থাকে, আমি দেখেন আমার একটা প্লেয়ার আছে যে পট প্লেয়ার। আমি যেমন কেম প্লেয়ার ডাউনলোড দিলাম, এরকম পট প্লেয়ার আছে, পট প্লেয়ারের উপরে ক্লিক করলাম। এখন আমার এই অডিও ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনি যে কোনো অডিও বা ভিডিও কিন্তু ওপেন করতে পারবেন। যেমন আমার যদি কোনো ভিডিও থাকে, যেমন আমি দিস পিসিতে যাই,
যাওয়ার পরে আমার এখানে কিছু ভিডিও থাকার কথা, এই যে বাংলা চ্যানেল, এটার উপরে ক্লিক করলাম। এই যে একটা ভিডিও আছে, এটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে গিয়ে যে পট প্লেয়ারও ওপেন করলাম। দেখেন এই যে ভিডিওটা এখানে ওপেন হয়ে গেল, এটা আমি কেটে দিলাম। তো এখন সেই আসল জায়গায় আমরা ফিরে আসি, যেটা নিয়ে আসলে আমরা কথা বলতেছিলাম, যে এখানে আমার অনেকগুলো ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলো আমি আসলে কিভাবে দেখতে চাই, আমি রাইট বাটন ক্লিক করলাম, এই যে ভিউ, আমি যদি এক্সট্রা লার্জ আইকন দিই দেখেন অনেক বড় হিসাবে দেখাচ্ছে। আবার ভিউ থেকে যদি মিডিয়াম আইকন দিয়ে দেখেন ছোট আকারে দেখাচ্ছে। ভিউ থেকে যদি লিস্ট দেই তাহলে দেখেন আরও ছোট আকারে দেখাচ্ছে। আবার ভিউ থেকে স্মল আইকনও দিতে পারি। তো আমি আসলে লার্জ আইকন দিলাম, তাহলে এগুলা দেখতে সুবিধা হবে। এখন দেখেন আমার এখানে এই ফোল্ডারটা দেখেন সবগুলারই, এইগুলোর ভিতরে আমি ডকুমেন্ট রাখছি বলে এরকম দেখাচ্ছে, এটার ভিতরে ডকুমেন্ট নেই বলে দেখাচ্ছে না, এমটি ফোল্ডার। তো দেখেন আমি এই ফাইলটা মাউসের লেফট বাটন প্রেস করে টেনে এনে এটার উপর যদি ধরি এটার ভিতরে চলে যাবে। তো মাই টেস্ট ফোল্ডারের ভিতর দেখেন ওইটা চলে আসছে। এখন আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে লার্জ আইকন দিলাম, ব্যাকে চলে আসলাম। এখন দেখেন এটার ভিতরে এরকম খুলে গেছে ফোল্ডারটা, তাই না? বিষয়টা কিন্তু মজার, অর্থাৎ যদি লার্জ আইকন দেওয়া থাকে তাহলে এরকম সুন্দর করে দেখাবে। এখন আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখায়, এটার উপর রাইট বাটন ক্লিক করব, করে প্রপার্টিসে যাব। যাওয়ার পরে দেখেন এই যে কাস্টমাইজে যাব, যাওয়ার পরে দেখেন চেঞ্জ আইকন, এটার উপর ক্লিক করব, করে আপনি ধরেন যে এরকম এটা সিলেক্ট করলেন, করে ওকে দিলেন, দিয়ে অ্যাপ্লাই দিলেন, ওকে দিলেন, দিয়ে একটা রিফ্রেশ দেন, দেখেন এই ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে কোনো ভাইরাস, তাই না? এরকমও কিন্তু আপনি করে রাখতে পারবেন। এখন আমি এখান থেকে এই ফোল্ডারের উপরে ক্লিক করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করলাম, করে এখান থেকে ডিলেটের উপরে ক্লিক করলে এটা কিন্তু ডিলেট হয়ে যাবে। এখন হচ্ছে আপনার কম্পিউটারে ধরেন অনেক সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে, কোনো একটি সফটওয়্যার আপনি আনইনস্টল করতে চান, সেক্ষেত্রে আসলে কি করবেন? এর জন্য আপনি আবার দিস পিসিতে যাবেন, যে আপনি তার আগে একটা বিষয় বলে নেই, আপনাকে অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে তোর কম্পিউটারের কনফিগারেশন কি, তাহলে আপনি তাকে ইনস্ট্যান্টলি কীভাবে বলবেন। এখানে একটা রাইট বাটন ক্লিক করবেন, করে প্রপার্টিসে যাবেন, করে দেখেন এখানে দেখাচ্ছে আমার কম্পিউটারে আসলে এই যে প্রসেসর কি AMD Ryzen 5 5600G আর র্যাম হচ্ছে 16GB। তো এটা দেখে আপনি ইনস্ট্যান্টলি বলতে পারবেন যে আমার রাইজেনের প্রসেসর আর র্যাম হচ্ছে 16GB। এটা কেটে দিলাম। তো যেটা আমি বলতেছিলাম, আনইনস্টল করতে গেলে মাই কম্পিউটারে যাওয়ার পরে দেখেন যে আনইনস্টল আর চেঞ্জ যে প্রোগ্রাম, এটার উপরে ক্লিক করবেন, করলে আপনার কম্পিউটারে যত সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে সবগুলো দেখেন এখানে শো করবে, ঠিক আছে? এখন যদি আপনার কোনোটা প্রয়োজন না হয় সেটা আপনি এখান থেকে আনইনস্টল করতে পারবেন। তো আমি দেখি আমার কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার এখানে যদি থাকে আমি সেটা আপনাদেরকে আনইনস্টল করে দেখাই। এখানে কিছু সফটওয়্যার আছে যেগুলো আসলে আপনার বাই ডিফল্ট কম্পিউটার আগেই দেওয়া আছে, যেমন স্নিপ অ্যান্ড স্কেচ এইটা, তারপরে হচ্ছে যে টিপস, ভয়েস রেকর্ডার, এগুলো কম্পিউটারের সাথে বাই ডিফল্ট উইন্ডোজের সাথে ছিল। ধরুন আমি শেয়ার ইট, এই সফটওয়্যারটা আনইনস্টল করবো, এটার উপর ক্লিক করলে এই যে আনইনস্টল অপশান আসছে। তো আমি লেফট বাটন প্রেস করলাম, আনইনস্টল, আনইনস্টল, ইয়েস, ইয়েস, ওকে। তো দেখেন এখান থেকে শেয়ার ইটটা আনইনস্টল হয়ে গেছে, আপনার কম্পিউটারে ওই সফটওয়্যারটা কিন্তু আর নেই। আবার যদি আপনার প্রয়োজন হয়, ওই যে ওয়েবসাইটটা বলছিলাম না, ওয়েবসাইটটার নাম কি, যে ফাইল হিপো, এটাই যে আপনি শেয়ার ইট লিখে সার্চ দিবেন, দেখেন এই যে শেয়ার ইট, এখান থেকে ডাউনলোড করে আবার ইনস্টল করে নিতে পারবেন, ঠিক আছে? এটা আমি মিনিমাইজ করে দিলাম। তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে একটা কম্পিউটারের বেসিক যে বিষয়গুলো আছে, যে কীভাবে একটি কম্পিউটার কাজ করে, কম্পিউটারে কি কি জিনিস থাকে, কম্পিউটারের কিবোর্ডগুলো কোনটার কি ব্যবহার, তারপরে হচ্ছে যে আপনি কম্পিউটার কীভাবে অন করবেন, অফ করবেন, এই বিস্তারিত বিষয়গুলো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।